আজকে প্রসঙ্গ আসলে বলতে গেলে রবীন্দ্রনাথ। শিরোনাম আকারে বললে নয়া রবীন্দ্র ভক্ত নাহিদ ইসলাম এনসিপি। দেশ জুড়ে রবীন্দ্র ছড়াছড়ি। এবার এবার মানে এবার মানে হলো 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন। এবার 25শে বৈশাখ উপলক্ষে তারেক সরকার যা দেখাইছে, বাংলাদেশের হিস্ট্রিতে কখনো এটা হয়নি। মানে সবচেয়ে গদগদ হাসিনার সরকার 15-17 বছরের, অথবা একেবারে স্বাধীনতার পরে পরে যে শেখ মুজিবুর সরকার, তারাও কখনো করতে পারেনি। এবার যা করা হয়েছে সরকারি পর্যায়ে রবীন্দ্রনাথকে নিয়ে, যে আদিক্ষেতা, ফরগেটিং যে বাংলাদেশের হিস্ট্রি, বাংলাদেশের হিস্ট্রি কি, বাংলাদেশের সাথে রবীন্দ্রনাথের ভালো মন্দের সম্পর্কটা কি, সে সম্পর্কে কমপ্লিটলি আনঅ্যাওয়ার, অসচেতন থেকে পরিকল্পিতভাবে আমাদের রবীন্দ্রনাথের গা সেটে সেটে, তার পা সেটে সেটে, তার পশ্চাৎ দেশ চেটে চেটে আমাদেরকে এবার 25শে বৈশাখ পালন করতে হবে। এটা ছিল সরকারি নির্দেশনা। আমি একটু বাড়াই বলতেছি না, কিন্তু আমি পরে ব্যাখ্যা দিব কেন বলছি এটা। এই জন্য জিজ্ঞেস করছি এটা কেন এবার। তাহলে এমন কি ঘটলো বাংলাদেশে? আচ্ছা, সরকার তো করছে করছে, নাহিদ কেন এত রবীন্দ্র ভক্ত হয়ে গেল? রবীন্দ্র ভক্ত হওয়া না জড়িয়ে আছে যে ইন্ডিয়ান হেজিমনি। আরো কোনোভাবে বললে, রবীন্দ্রনাথে বাংলাদেশের যারা রবীন্দ্র ভক্ত সাজে, সারাক্ষণ রবীন্দ্রনাথের পশ্চাৎদেশ চেটে বেড়ায়, যারা কাজে অকাজে কোনো ধরনের সাফাই তৈরি করা ছাড়া, কোনো জাস্টিফাইড কারণ ছাড়া, আচরণ ছাড়া তার এটা চাটে কেন? রবীন্দ্রনাথ হলো অসাম্প্রদায়িকতার কবি। থেকে কি আসলো? রবীন্দ্রনাথ নিজে কোথাও বলছে, কোনো কবিতায় ক্লেম করছে, কোন রচনায় এই বাক্যটা আছে? নাই। আচ্ছা, কলকাতার লোকরা কি তাই মনে করে? অ্যাটলিস্ট এটা তো অথরিটি তুলে না। আচ্ছা, শান্তিনিকেতন কি কখনো মনে করে? না। তাহলে আবিষ্কার করলো কে? আর বাংলাদেশে এটা আবিষ্কৃত হচ্ছে কেন? এইটা আবিষ্কার হচ্ছে আসলে এই যে আমাদের মাসিমা ছিল একটা, মারা গেছে, যারা রমনার বটমূলে অনুষ্ঠান করে আসতেছে সেই 60-এর দশক থেকে, 64 সাল থেকে। মহিলা আর তার স্বামী, তারা এই কাণ্ডটা করছে। আপনাদের একটা মজার তামসার কথা বলি, কেউ যদি কখনো ওয়েস্ট বেঙ্গলে বেড়াতে গিয়ে থাকে, আত্মীয়-স্বজনের বাসার বাড়ি ঘুরতে গেছেন, সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, একটা কাজ করবেন, কোনো একটা লোকাল স্কুল, ডিস্ট্রিক্টের স্কুল হলে তো আরো ভালো হয়, বা কলকাতার স্কুল অসুবিধা নেই, স্কুলে যাবেন, গিয়ে দেখবেন ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে, ধরেন হয় না স্কুলে আজকে একটা গানের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান তো শেষ নাই, পোলাপান ক্লাব, বাইরের ক্লাব আজকে স্কুলের মধ্যে, স্কুলের মাঠটাকে ইউজ করবে তারা, সেখানে অনুষ্ঠান হয়েছে। এই যতগুলো কালচারাল অনুষ্ঠান আছে, তা আমাদের তো মনে হতে পারে আমরা বাংলাদেশে এরকম ছায়ানোটা ভরাই ফেলাইছি, উদিচিতে ভরাই ফেলাইছি, তো কলকাতাতে নিশ্চয়ই আরো ভরানো। এটা ফ্যাক্টস হচ্ছে, কোনো কালচারাল অনুষ্ঠানে যদি আপনি রবীন্দ্রসঙ্গীত গান, যে কটা দর্শক আছে সব উঠে চলে যাবে। এবং এটা আজকের না কিন্তু, এবং গত 26 বছরেরও ঘটনা না এটা। ওই শতকরে 26 বছর নিয়ে আসেন, তাহলে যা হবে তাই। এটা আমি নিজের চোখে থেকে আসে কথা বলছি আপনাকে। হিন্দি সিনেমার মাঝে আপনি রবীন্দ্রসঙ্গীত গাইলে এই জেনারেশনকে কাছে পাবেন। আপনাকে একটা ক্লু বলে দিই, ইয়াং জেনারেশনের সাথে কালচারের একটা বড় ধরনের বুঝবার একটা সম্পর্ক আছে। আপনারা শব্দটা বুঝেন কিনা আমি জানি না, শব্দটা হলো বিট। প্রথমে একটা টাং করলেন, পরের টাংটা, এই দুটো টাঙের মাঝখানে গ্যাপটা কত, এটা বলে বিট। নাচেও প্রত্যেকটা বিট যে আপনি সেন্স করছেন, সেই অনুযায়ী বডি বাঁকাবেন, কিন্তু প্রত্যেকটা বিট ধরে সেই অনুযায়ী শরীরে একটা মোচা তৈরি করবেন, এটাই নাচ। সো বিট এরকম জিনিস একটা। সো বিটের থাকে গানের মধ্যেও। এখন ফার্স্ট বিট, ঘন ঘন বিট যদি হয়, এইটা পোলাপানে, এইটা হচ্ছে মডার্ন সঙ্গীত, এটা হচ্ছে পোলাপানে পছন্দ করে। এই হচ্ছে সাধারণ সূত্রটা। যত ফাস্ট বিট হবে, মানে ঘন ঘন বিট হবে, তত নাচতে হবে। আপনাকে আরামে বসে বসে শুনতে পারবেন না। ফার্স্ট বিটের গান মানে আপনি আরামে বসে শুনতে পারবেন না। গানের তাল তাল আপনাকে বডি হিলাইতে হবে, অন্তত মাথা ঝুঁকাইতে হবে, অন্তত মাথা ঝুঁকাইতে হবে না, বডি হিলাইতে হবে। সো এই জন্য ফার্স্ট বিটের গান মানেই ইয়াংদের পছন্দের গান। তুমি একলা বসেছিলে, এই গানটা গেলে কি হবে? এখন এটা বুড়া মানুষের এই গানটা শুনতে চাইবে না, অবশ্যই বসে
শুনতেছে। আবার শোনার ঢংটাও দেখেন, এরকম চিতে পরে পরে খেলে ঘাটটা নাড়ে না। সো বিট হচ্ছে বুঝবার জিনিস আসলে, এটা হচ্ছে ইয়াং জেনারেশন। এই যে আপনার জেনারেশন জি হ্যান ত্যান বলেন, এগুলো দুনপুন কথা বললে তা হবে না। মূল জিনিস হলো যে বিট। ফার্স্ট বিট হলে ইয়াংরা পছন্দ করবে, স্লো বিট হলে যত স্লো হবে, পুরান দিনের গান মানে স্লো বিট। তাহলে এখন আসে রবীন্দ্রনাথের গান কি ফার্স্ট বিটের গান না স্লো বিটের গান? এই মূলত এই কারণে কলকাতার মানুষ পছন্দ করবে না। আমাদের মধ্যে একই কারণে তো করার কথা। আমাদের এখানে যে সকল ব্যান্ড সঙ্গীতের এত পপুলারিটি কেন? আর গুলশান বনানীতে গিয়া এটা খালি ড্রামে বাড়ি দিয়ে দেখেন না কেন? পাশায় বসে যে ইয়াংরা ছিল তার দৌড় দিয়ে এখন আসবে, আরে বিট পাচ্ছে, দৌড়, ওটা শুনতে হবে। তাহলে বিটের সাথে ইয়াংনেসের একটা ডাইরেক্ট সম্পর্ক আছে। তাহলে আমাদের এখানে চাপায় রাখা হয়েছে পলিটিক্যালি, যেটা ভেঙে বেড়াই গেছে। এই ব্যান্ড সঙ্গীত এসে রবীন্দ্রনাথের মেরে দিচ্ছে, ফলে আপনি এখন রবীন্দ্র সঙ্গীত খাইতে পারেন না। জবরদস্তি এটা পলিটিক্যালি বাঙালি জাতীয়তাদের জিনিস এটা, এই কথা বলে আপনি এটাকে খাওয়াইতেছেন। পয়সা পয়লা বৈশাখ ভোরবেলা আপনাকে যেতে হবে রমনান বটমূলে, নাহলে তো আপনার নিত্যের আত্মপরিচয় বাঙালি আনা তো আপনি শো করতে পারলেন না। এই আধিপত্য তো খোল ওয়েস্ট বেঙ্গলের কোথাও নেই, মফস্বলও নেই। মফস্বল মানে ওয়েস্ট বেঙ্গলের যে মফস্বলের ডিস্ট্রিক্ট, মানে কলকাতার বাইরে যত ডিস্ট্রিক্ট আছে, এমনি কলকাতার ডিস্ট্রিক্ট ওল্ড ডিস্ট্রিক্ট বোধহয় 13টা মাত্র। ওল্ড মানে কি, নতুন কোনো ডিস্ট্রিক্ট হয় নাই, ওরা ওটাই নিয়ে বসে আছে। আমরা তো আগের 22টা ভেঙে 64টা বানাই, এরপর আরো বাড়া জন্য যায় কিনা সেই চেষ্টা করতেছি। ওদের এখানে এগুলো কোনো চেঞ্জ হয় নাই। আর কলকাতা আমাদের তুলনায় বোধহয় 75 ভাগ না। আর দেখেন না, আমাদের পুরান ডিস্ট্রিক্ট হলো 22-23টা, ওদের হলো 13টা। তো এমনি আমাদের থেকে ওরা সাইজে ছোট, তো জনসংখ্যা দিয়েও বুঝেন ওদের টোটাল জনসংখ্যা বোধহয় 12 বা 13, 11 বা 12 কোটির মধ্যে। আমরা তো 18 কোটি ছাড়া গেছি। সো এগুলা দিয়ে বুঝতে পারেন যে ওদের চেয়ে কম্পেয়ার করাটা, এই জন্য জনসংখ্যা দিক থেকে আমরা অনেক বেশি। তাহলে মূল যে কথাটা বলতেছিলাম যে রবীন্দ্রনাথ গান কেন পছন্দ করে না, হিন্দি সিনেমার গান কেন বললাম, বিটের বিষয়। ফার্স্ট বিটের গান না হলে তো আপনি ইয়াংদেরকে টানতেই পারবেন না। তো ওরা তো ন্যাচারালি রবীন্দ্রনাথকে কতটা গুরুত্ব দিবে তা দিয়ে ঠিক হয়েছে। আর আপনি তো এখানে হিন্দুদের পাল্লায় পড়ে একটা হিন্দুত্ববাদ কায়েম করছেন, কিন্তু ওদের হেজিমনি আমাদের উপর চাপাইছেন এই জমিদারি সময় থেকে। আর ওইটাকে তাল দিতেছেন, ঢোল বাজাইতেন ওটার পক্ষে। এটি তো বাঙালি জাতীয়তাবাদ। এরাই তো রবীন্দ্রনাথকে চাপায় রাখতেছে জবরদস্তি। রবীন্দ্রনাথ ইটসেলফ একটা হেজিমনির চিহ্ন। ইন্ডিয়ান হেজিমনিটা রবীন্দ্রনাথের মাধ্যমে সে কায়েম করছে। এই জন্য রবীন্দ্রনাথ সে ব্যবহার করছে, অপব্যবহার, যেটা রবীন্দ্রনাথ জানে না যে আমাকে এরকম ভাবে ব্যবহার করিও, এটা রবীন্দ্রনাথ বলে নাই। রবীন্দ্রনাথের এমনি নিজের সংযত ছিল। কি জন্য সংযত ছিল? ওই জন্য রবীন্দ্রনাথ খুব ভালো করে জানতো যে উনি এটা জমিদার, এমন জমিদার যার আবার বেশিরভাগ জমিদারি বাংলাদেশে। তাহলে রবীন্দ্রনাথ সংযত ছিল কেন? দেখেন, জমিদারের লড়াইটা আরো প্রকাশ্য হয়ে যায় এই যে 1905 সালে বঙ্গভঙ্গ যেটাকে বলে। রবীন্দ্রনাথ জমিদার না গিয়ে পারে না, সে তো গেছে, ওখানে গিয়ে বক্তৃতা দিচ্ছে। বঙ্গভঙ্গ বিরোধী মানে কলকাতায় ঢাকাকে কেন্দ্র করে আরেকটা প্রদর্শক এটা বিরোধিতা করতে রবীন্দ্রনাথকে মাঠে যেতে হয়েছে আর সমস্ত জমিদারদের সাথে। কিন্তু ওই যাওয়াটাই শেষ, এরপরে কিন্তু সে যায় না। এর প্রমাণ, আরেকটা প্রমাণ আছে তার ঘরে বাইরে উপন্যাস। দেখেন ঘরে বাইরে উপন্যাসটা এমন যেখানে এই সময়কার জমিদারদের পক্ষে লড়াকু যারা, সূর্য সেন টাইপের যারা, এই সূর্য সেন টাইপের তারা নিজেদেরকে কি বলতো, দেশের জন্য কাজ করতেছে। তো গল্পের নায়ক যে, সে হলো তার বউয়ের বন্ধু, ওই বাসায় এসে থাকে আর বউ লাগে প্রেম করে। এইটা নিয়ে ঘর বাইরে উপন্যাসটা। এখান থেকে দেখবেন রবীন্দ্রনাথের প্রতি, এই আন্দোলনের প্রতি কোনো আগ্রহ নেই, মোহ নেই। এখন সেটা তার বউকে আন্দোলনের নেতারা প্রেম করতেছে, এটাও যেন হতে পারে, যে কোনো কারণে হোক। ওই উপন্যাসের মধ্যে সেটার পক্ষে কোনো সাফাই, এটা একটা বিরাট ঘটনা না, কিছুই বলেনি। অথচ 1905 সালের বঙ্গভঙ্গ তো কমপ্লিটলি এটা জমিদারদের স্বার্থ। রবীন্দ্রনাথ আধিক্যতা দেখাই না।
আচ্ছা, তাকে আপনারা এইভাবে প্রেজেন্ট করতেছেন, সে তো আপাত মস্তকে এটা জমিদারের ব্যাপারে তার কোনো সন্দেহ নাই। ফলে বাংলাদেশে তার কাছে প্রজা মাইরা তাবড়া দিয়া চাপকায় কি করে ওদের কাছ থেকে খাজনা আদায় করতে হবে, 12 মাসের 13 পূজার খাজনা সহ। এটা ছিল রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ নিজেরই তো কোনো আগ্রহ নাই যে আমি বাংলাদেশে বাংলার নেতা, এভাবে তো না। আর সেই হিসাবে সে তো কলকাতাকে নিজের জায়গা মনে করতেন। আরো একটা দিক আছে দেখেন, রবীন্দ্রনাথ কখনো, যে আমাদের এখানে আছে মুসলমানদের অতিরিক্ত আগ্রহ, আমরা একেবারে পূজায় রবীন্দ্রনাথের পায়ে মাথা ঠেকাই দিতেছে। খোদ রবীন্দ্রনাথের নিজে মুসলমানদের প্রতি কোনো সিম্পাতি নেই। এটা পাবেন কি করে? এটাও যে কাহিনী আছে তা আপনার খেয়াল করেন নাই কখনো। আবুল ফজল, অনেকে চিনবেন না লোকটাকে। আবুল ফজল রবীন্দ্রনাথের টাইমে লোক ছিল না, এখানেও বেঁচে ছিল সম্ভবত জিয়াউর রহমান আমলে, বা জিয়াই হবে। চিটাগাং ইউনিভার্সিটিতে সম্পর্কিত সে শিক্ষামন্ত্রী ছিল। আবুল ফজল সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, বলে আপনি তো কখনো মুসলমানদের নিয়ে কিছু লিখলেন না। সে বলছে না, আমার ওদের সম্পর্কে ভালো জানা নেই। থোপেন, এটা মুসলমান রাইটাররা নিবে, আবুল ফজল টাইপের এরা লিখবে। এবার হয়েছে, এখন যারা বাঙালির নেতা হিসেবে রবীন্দ্রনাথকে খাড়া করতেছে, এবারে হুশ করে। রবীন্দ্রনাথ তো দাবি করছে না আমি মুসলমানদেরও নেতা, ও বাঙালি বলতে হিন্দু বাঙালি বোঝাচ্ছে। এই যে তাহলে যে আপনারা আধিক্যতা করতেছেন কেন? কারণ করতেছেন এই জন্য যে জমিদারদের যে আধিপত্যটা ছিল এটাতে হিন্দু আধিপত্য, এটাতে হিন্দুত্ববাদ। এই হিন্দুত্ববাদটা কায়েম রাখার জন্য আপনাদের স্বার্থ এখন সাজাচ্ছেন যেভাবে, রবীন্দ্রনাথ এইভাবে তার স্বার্থ উদ্ধারে আসেনি। ওর কথা স্ট্রেট কাট ছিল না, ঢাকা ইউনিভার্সিটি কেন হচ্ছে, এর জন্য সমস্ত টাকা ওখানে কেন দেওয়া হচ্ছে, কলকাতায় দেওয়া উচিত, এটা দিলে সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠী এটা সুবিধা পাবে। এটা তো তার বক্তব্য ছিল। তো উনি তো কখনো লুকাচ্ছেন না যে উনি হিন্দুদেরই নেতা কেবলমাত্র। এবং সম্ভবত তার দ্বিধা ছিল যে বাঙালিরাও মুসলমানরাও বাঙালি কিনা, আর 5টা হিন্দুদের যেমন তাকে তারও আছে। কিন্তু আমরা এখন জবরদস্তি তাকে এখন আমাদের নেতা বানাবো কেন? ওকে দেখায় আপনি এবার হিন্দুদের হিন্দুত্ববাদের শাসনটা, আধিপত্যটাকে চাপাই বেরাবো। সো এই হলো অরিজিনাল রবীন্দ্রনাথ কাছে। তাহলে এখন বলেন যে রবীন্দ্র ভক্ত নাহিদ কি করে এত রবীন্দ্র ভক্ত হয়ে গেল? আচ্ছা, রবীন্দ্রনাথকে আন্দোলনের আমাদের উৎসাহদাতা একটা কোনো কবি? ধরেন তার জমিদার পরিচয় ভুলে গেলাম, তাকে কবি হিসেবে শুধু দেখতে চাই। তো কবি মানুষের আবেগ নিয়ে কথা বলতেছে, বাঙালির আবেগ নিয়ে কথা বলতেছে, তাহলে তো রবীন্দ্রনাথকে এই জন্য তো কাছে তোলা যায়, কোলে তুলে নেওয়া যায়। বুঝতে না, রবীন্দ্রনাথ নিজেকে কখনোই ওই যে বললাম মুসলমানদের কবি হিসেবে দেখান নেই। ওকে, তাহলে নাহিদের আগ্রহটা কিসের জন্য? নাহিদ নিজেকে নিজে মনে করে যে সে 24-এর আন্দোলনের একটা নেতা, ঠিক আছে। ওকে, এই আন্দোলনের সাথে রবীন্দ্রনাথের কি সম্পর্ক ছিল? মানুষকে রবীন্দ্রসঙ্গীত গায়ে আন্দোলনটা করছে না। আপনারা কনফিউজ হবেন। এবার আমাদের সরকারের যে একটা হুইপ আছে, প্রধান হুইপ, সম্ভবত বরগুনা, সে কইছে 24-এর আন্দোলনে উৎসাহদাতা ছিলেন রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথের গান। এগুলো একটা। আবার ওদিকে আমাদের মির্জা আলমগীর, সেও কম যায় না। রবীন্দ্রনাথের আরেকটা জমিদারি ছিল প্রতিশরে, প্রতিশর নওগাঁর ভিতরে পড়ে। সে নওগাঁয় গিয়া, নওগাঁ শহরে গিয়া এই 25শে বৈশাখে অনুষ্ঠান করছে। ওইখানে গিয়ে বলতেছে আমরা রবীন্দ্রনাথের কৃষি ভাবনা এটা বাস্তবায়ন করবো। এটা আবার কেমন কথা? রবীন্দ্রনাথের কৃষি ভাবনা মানে কি? একটা জমিদারের কৃষি ভাবনা? জমিদারের কৃষি ভাবনা কি? সোজা কথা আগে বলেন, জমিদারি নিয়ম সিস্টেমটাকে উচ্ছেদ করবেন নাকি রবীন্দ্রনাথের কৃষি ভাবনা ব্যবহার করবেন? কি বলেন পরিষ্কার করে। জমিদারি রেখে দিয়ে কৃষি ভাবনা নিবেন? আপনি কৃষি ভাবনাটা জমিদারিটা বাদ দিয়ে কোনো কৃষি ভাবনা হবে? মানে এটা হলো গাধাদের ইনফিনিটি। আসলে গাধা টু দি পাওয়ার ইনফিনিটি মির্জা ফখরুল একটা। আপনি কেমনে এই কথা বলেন? আপনি কি জানেন যে আচ্ছা হিন্দুরা জমিদার ছিল সেই জন্য কি জমিদারের বিরুদ্ধে আমরা, নাকি জমিদার তন্ত্রটা ইটসেলফ
বাংলাদেশে কোনো ধরনের পুঁজির ফর্মেশন সম্ভব না জমিদারি থাকলে। কথা আবার বলছি, ভালো করে শুনে, এটা পুঁজিবাদ না, কিন্তু পুঁজি ফর্মেশন, পুঞ্জীভূত হওয়া, গঠন হওয়া, আপনার একটা সলিডের পুঁজি আছে কিনা, এটাকে বলে পুঁজি গঠন। পুঁজি গঠন একটা পজিটিভ জিনিস, সেটা আপনি কমিউনিস্ট হয়ে করেন আর সাধারণ দেশ হিসাবে করেন, পুঁজি গঠন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেন? পুঁজি হচ্ছে সেই প্রিকন্ডিশন, পুঁজি যদি না হয় তাহলে নতুন কোনো কাজ সৃষ্টির কারখানা করতে পারবেন না। এমনকি আসলে একটার সাথে আবার সম্পর্কিত, কৃষিকে বদল করতে হবে। কেন কৃষি বদল করতে হবে? মানে হলো কৃষিতে ইনভেস্ট করতে হবে। ওই যে পুঁজি গঠন, ওই পুঁজি কিছু নিয়ে গিয়ে কৃষিতেও ব্যবহার করতে হবে। কেন? কৃষিতে আগে যে ফসলটা হতো ওই ফসল বাড়াতে হবে, প্রোডাকশন বাড়াতে হবে। কেন? কারণ এখন আগে যদি মনে করেন 100টা লোক বাংলাদেশের টোটাল কৃষিতে কাজ করতো, ওখান থেকে 25টা লোককে উঠাই নিয়ে আসতে হবে, নিয়ে এসে শহরে আনতে হবে, কারখানায় ঢুকাইতে হবে, এবং ওই 25টা লোককে কৃষি থেকে ছাঁটাই করতে হবে। তাহলে ফসল কিন্তু একই রকম লাগবে, চাই কি বেশি লাগবে, আবার শ্রমিকও কমাই দিব, তাহলে কৃষিকে এফিসিয়েন্ট ছাড়া তো এটা হবে না। তাহলে এটা কি করে সম্ভব? যদি কৃষিতে পুঁজি বিনিয়োগ করে। এখন জমিদারি সিস্টেম থাকলে জমিতে পুঁজি বিনিয়োগ করবে কে? জমিদার। সে বলবো আমি কেন বিনিয়োগ করতে যাব? বিনিয়োগ করলে কি আমার খাজনা বেশি দিবে? দিবে না তো। যেমন মালিকানা ব্যবস্থা আছে, একটা জমিদারি মালিকানা সিস্টেম, এটা থাকলে তো আমার যা খাজনা পাই এটাই পাই। তো এটা বদলালে তো আমার কোনো লাভ নেই। এবার প্রজাটা বলতেছে যে আমি এমনি খাইতে পাই না, আমি পুঁজি করতে গিয়ে পাবো, আর পেলেও আমি লাগাই লাভটা কি? খাজনা তো কমাবে না। তাহলে জমিতে পুঁজি বিনিয়োগটা না জমিদারের না প্রজার, অর্থাৎ এইখানে যে মালিকানা সিস্টেমটা আছে এই সিস্টেমটা ফেভারেবল না জমির উৎপাদন বাড়ানো। আর জমির উৎপাদন বাড়লে আপনি শহরে যে কারখানা করবেন, ওই কারখানার লোককে বেশি খাওয়াইতে হবে। তো মানে আগে যে পরিমাণ খাইতেন এখন খাইতে বেশি লাগবে। আরো শহরে কিছু কাজ তৈরি হয়েছে, এই লোকগুলাকে খাওয়াবে কে? এই লোকগুলা কাজ করে না কৃষিতে, কিন্তু খাবে তো। খাওয়ার জিনিসগুলো তো কৃষি থেকে আসবে। তাহলে কৃষির প্রোডাকশন না বাড়লে ওই শহরের যারা কৃষিতে কাজ করে না তাদের খাওয়াটাও তো কৃষি থেকে আসতে হবে। তাহলে কৃষির প্রোডাকশন বাড়া ছাড়া তো উপায় নাই। আর কৃষির প্রোডাকশন বাড়াতে গেলে কৃষিতে বিনিয়োগ করতে হবে। ওই যে ক্যাপিটাল ফরমেশন, ক্যাপিটাল ফরমেশন কথাটা ভালো করে শুনেন, ভালো করে মনে রাখেন, কমিউনিস্টরা বিশেষ করে। ক্যাপিটাল ফরমেশন, ক্যাপিটাল ফরমেশন না হলে আপনি নতুন কাজ সৃষ্টি করতে পারবেন না। এটা কদ্দূর যাবে যান দেখেন। আপনি বাংলাদেশকে ইন্ডিয়াকে স্বাধীন করবেন 47 সালে, স্বাধীন ইন্ডিয়া হওয়াটাকে খুব আবেগের কাজ, গুরুত্বপূর্ণ কাজ। কম্পেয়ার টু স্বাধীন হওয়ার পরে সে যদি দেখে আগে যতটুকু কাজ পেতাম এখন সেইটুকু কাজ করার কোনো সুযোগ নেই। কেন? জওয়াহরলাল নেহরু কি করে বিনিয়োগ বাড়বে চিন্তা করে নাই। ভাই আমার গ্রামে কাজ নাই, আমাকে শহরে গিয়ে কাজ দেন বা অন্য কোথাও একটা কাজ দেন, আমার কাজের ব্যবস্থা যদি এইটাই থাকে তাহলে আপনি ইন্ডিয়া স্বাধীন করছেন না করছেন এর কি ধুয়ে পানি খামো আমি? তাহলে স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত হলো আমার কাজ সৃষ্টি। কাজ সৃষ্টি না হলে পরে আপনার স্বাধীনতার অর্থহীন। সেম 71-এর স্বাধীনতা অর্থহীন যদি না কাজ সৃষ্টি করতে পারেন আপনি। সো এই ক্যাপিটাল ফর্মেশন, কাজ সৃষ্টি করতে গেলে ক্যাপিটাল ফর্মেশন লাগবে। বাংলাদেশে ক্যাপিটাল ফর্মেশনে যদি না হয়, তা যদি কম করে হয়, স্লো হয়, তাহলে বাংলাদেশের মানুষ কাজ পাবে না। তাহলে ওই স্বাধীনতা ফাইনতা যত সব লোমচমের কথা বলবেন, এগুলো মানুষে বলবে দূরে রাখেন, এগুলোতে আমার কি লাভ? সো ক্যাপিটাল ফর্মেশন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে এই দিক থেকে দেখলে পরে জমিদার তন্ত্র থাকলে পরে ওই দেশে ক্যাপিটাল ফর্মেশন হবে না। এটা হচ্ছে সোজা কথা। এই কারণে জমিদারিটা উঠানোটা জরুরি ছিল। হিন্দুরা এটাকে ব্যাখ্যা দিচ্ছে, এটা আমরা ডমিনেন্স আনছি, এটা আমরা দেবো না তো। 95% জমিদারি আমার মালিকানা হিন্দুরা। সো এটা দিতে হলে তো হিন্দু হেজিমনি চলে যাবে, তাহলে আমরা দেবো না, এটা আমার ইন্টারেস্ট। এই জন্য তো কলকাতার বাইরে ঢাকাকে কেন্দ্র করে আরেকটা প্রদেশ এটা হতে দেবো না তো, এটা আমাদের স্বার্থের বিরুদ্ধে। এটি তো বঙ্গভঙ্গের লড়াই। বঙ্গবন্ধুর বিরোধী ওরা হলো, রবীন্দ্রনাথকে বক্তৃতা দিল তো কারণে। তাহলে রবীন্দ্রনাথ আপাদের মস্তকে একটা জমিদার, সে তো ক্যাপিটাল ফর্মেশন, এটা হচ্ছে প্রাইমারি কথাটা। কথা বুঝেন ভালো করে। আপনি যেই রাজনৈতিক সিস্টেম, ইকোনমিক সিস্টেম তাই না না কেন, আপনার একটা ক্যাপিটাল ফর্মেশন লাগবে। ক্যাপিটাল ফর্মেশন ছাড়া আপনার হবে না, এই জন্য জমিদারি উঠাইতে হবে।
এই জন্য না যে শুধু ওটা জমিদাররা হিন্দু তাই। ক্যাপিটাল ফর্মেশন যদি করতে হয় তাহলে জমিদারি সিস্টেম, আগেকার মালিকানা ব্যবস্থাটা বদলাইতে হবে। এটা হচ্ছে রুট অফ দ্য মানে প্রবলেমের রুট হলো ওটা। এইটা কেউ দেখছে না। এই যে কমিউনিস্টরা জমিদারি উঠানোর ব্যাপারে তারা কখনো পজিশন নেয়নি, এখনো না। যে কোনো কমিউনিস্টকে ঝাঁকানি দিয়ে জিজ্ঞাসা করবেন, আচ্ছা ভাই জমিদারিটি উঠানোটা কি ভালা নাকি আগে ভালো ছিল, জমিদারি টাকাটাই ভালো ছিল? দেখেন বলতে পারবে না। আচ্ছা আপনারা কি কখনো জমিদারি উঠানোর জন্য আন্দোলন করছিলেন? আচ্ছা একটা কোনো বক্তব্য দিয়েছিলেন? আপনাদের পজিশন কি ব্যাপারে? ঠোঁটে তালা দিয়ে বসে থাকবে তারা। এগুলো হচ্ছে প্রমাণ তারা যে হিন্দুত্ববাদী, এবং ওরাই কমিউনিজম চালু করছে। তাহলে কি দরকার? বলবে তেভাগা। জমিদারি উঠানো যাবে না, জমিদারি রেখে দিয়ে এবার তেভাগা করেন, ফসল 3 ভাগ করেন। এইটা হচ্ছে কমিউনিস্টের সর্বোচ্চ অ্যাচিভমেন্ট। জমিদারি উঠানো না 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 না। হিন্দুরা এত বড় মোগল সাম্রাজ্যে পরে এক সুযোগ পাইছে, আপনি তাদেরকে একটা দিতে দেবেন না? তাহলে রবীন্দ্রনাথকে এবার কি বুঝতে পারতেছেন? এখন আসেন, তাহলে রবীন্দ্রনাথ কি কাজে লাগলো নাহিদদের? সেটা ইয়াংদের একটা মুভমেন্টের নেতা বলতে চাচ্ছে। নাহিদ কি বলেছে দেখেন, ফেসবুকের স্ট্যাটাস দিয়েছে। স্ট্যাটাসটা হলো এরকম, এশিয়ার প্রথম নোবেল বিজয়ী। এর এই নোবেল প্রেমটা গেল না, ইউনুসকা থেকে নোবেল প্রেম শুরু হয়েছে, এখনো কি আক্কেল হয় না? হ্যাঁ না, ইউনুস আর সাথেই তো আপনাদেরকে টাকা বানাই দিয়েছে না, চুরির টাকা, ক্রিপ্টো কারেন্সি করে বিদেশে টাকা পাচার করছেন না আপনারা? তো ইউনুস তো আসলে সালাম দেওয়া নোবেল জয়ী ইউনুস না। তাও তো ইউনুসের এই নোবেল একটু নোবেলই না তো, আসলে মূল যে নোবেল পুরস্কার তার সাথে কোনো সম্পর্ক নেই। বরং মূল নোবেল পুরস্কারের ভিতরে সাহিত্য একটা সাবজেক্ট আছে, যেটার রবীন্দ্রনাথ এটার হোল্ডার। এনিওয়ে, এশিয়ার প্রথম নোবেল জয়ী এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশ্বজনীন রূপকার। আচ্ছা কোন এটি বলতেছে কি আসলে? মানে নাহিদদের বাংলাদেশ ফরমেশনের, তার জমিদারি সিস্টেমটা সম্পর্কে তাদের কোনো অবস্থান নেই। কি বলবো এগুলাকে? রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ঔপন্যাসিক, কবি, সঙ্গীত। এটা কি কোনো উদীচীর লোককে দিয়ে লেখাই নিছে নাকি ছায়ানট? আমি বুঝতেছি না এটা। নাহিদ কি লিখতেছে? এটা নিজের নামে সে তার ফেসবুকে লিখছে। এটা আমি সেখান থেকে তুলে এনে দিচ্ছি আপনাদেরকে। সমাজের কুসংস্কার, গোড়ামি, স্থবিরতার বিরুদ্ধে তিনি ছিল উচ্চকণ্ঠ। কি করতেছে আপনার 24শে মুভমেন্টের সাথে রবীন্দ্রনাথের কি সম্পর্ক বলেন? বরং কোথাও কোথাও দেখছি নজরুলের কবিতা আউড়াইছে, বিশেষ করে হাদির কারণে। তাও নজরুলের বিদ্রোহ কবিতাগুলো বেশি করে হাদির কারণে, ইমোশনাল কারণে এগুলো সে কখনো কখনো উচ্চারণ করেছে। এনিওয়ে, তার অবিনাশী সৃষ্টি 1971 সালে আমাদের মহান মুক্তি সংগ্রামে প্রেরণা জাগাইছে। আমরা পড়ে নিয়ে নাম এটা টাঙাই দিব এখানে। এখন যে প্রশ্নটাকে আপনি নিয়ে যাব সেটা হলো, তাহলে দেখা যাচ্ছে যে একদিকে আমাদের হোল বিএনপি তার সংসদের, যেটাকে বলে যে ওই যে মনির কথা বললাম, যেটা চিফ হুইপ, চিফ হুইপ থেকে শুরু করে খোদ জেনারেল সেক্রেটারি, হোল গভর্নমেন্ট এমন ভাবে এই 25শে বৈশাখ পালন করতেছে, যেটা হাসিনার আমলে কেন, শেখের আমলেও কেন কখনোই এটা পালন হয়নি বাংলাদেশে। এইভাবে পালন করছে কেন? এবং কোনো না কোনো ভাবে সে নাহিদ কাছে রিচ করছে। তা আসলে নাহিদের কাছে কেউ তার নক করছে। এই নকটা কে করছে? ইন্ডিয়ানরা করছে। নাহিদ খ্যাপ মেরে দিতে চাচ্ছে এই ফাঁকে, একটু ইন্ডিয়ান খ্যাপ মেরে দিই। তাহলে দিল না ঢাকা এইসব স্লোগান কেন দিচ্ছেন? না বুঝে, অর্থহীন। আপনি ইন্ডিয়ান হেজিমনি বুঝেন না, বুঝেন না, বা আপনি পজিশন বলেন, আওয়ামী লীগের মতন বলেন। আওয়ামী সাংবাদিকরা যখন ঠোঁটে তালা দিয়ে রাখে, ইন্ডিয়ান হেজিমনি প্রসঙ্গ আসলে এবার ঠোঁটে তালা।
তিনি আর কোনো কথা বলবেন না। তা আপনি নাহিদ ইসলাম কি খ্যাপ মারতে গেছেন, নাকি আপনার কাছে ইন্ডিয়ান এম্বাসি কেউ আসছিল? আপনি গত বছর কি এই 25শে বৈশাখ পালন হয়েছে না, তখন কি কোনো একটা মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করছেন রবীন্দ্রনাথ বলে কেউ ছিল কিনা? তাহলে এবার একটু করলেন কেন? এখন এই ব্যাখ্যা নাহিদ দিবে, কিন্তু আমি পরিষ্কার করে বলে দিই, এটা হলো পাপিস্তান। এমনি নাহিদটা পচে গেছে ক্রিপ্টোকারেন্সি আর ইউনুসের টাকা, আর ইউনুসের সাথে জর্জ সরেসের পোলা আলেকজান্ডার সরেস, ইউনুস সাহেব পরিচয় করে দিচ্ছে দুজনকে। সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। তাহলে নাহিদের পাপি ছেলে কদ্দূর গেছে, এটা এগুলো হচ্ছে তার প্রমাণ। এখন এটার সাথে যোগ হলো সে এই জন্য বলেছে নয়া রবীন্দ্র ব্যাপারটা। তাহলে একই সঙ্গে আপনি বলতেছেন যে ইন্ডিয়ান হেজিমনি, ইন্ডিয়ান হেজিমনি, তারপর রবীন্দ্র ভক্ত সাজছে, সেটা কি এলো? আপনার রবীন্দ্র সম্পর্কে কোনো মূল্যায়নই নেই আপনার, বুঝছি আমি, জানেন না এটা? হোল কলকাতা যেখানে রবীন্দ্রনাথ এরকম কোনো গুরুত্ব দেয় না, সেখানে আপনি দিতেছেন, এটা তো জানেন না। খুবই কষ্ট করে এই ছায়ানটকে রবীন্দ্রনাথকে স্টাবলিশ করে রাখতে হয়েছে, ধরে রাখতে হচ্ছে, তাও তো এবার একেবারে প্রায় ভলাই দিচ্ছিল প্রায়। এবং কেন প্রথম আলো ডেইলি স্টার হামলার দিনে ছায়ানটে হামলা হয়েছে, উত্তেজিত হামলা হয়েছে? এটা বুঝেন নেই, রক্ত বুঝেন নেই, কি বলবো, এটা কোন নাহিদ ইসলাম? সো আমার ধারণা এটা হচ্ছে তার লাস্ট স্টপ। আমি মনে করি না যে এর পরে সে উঠে দাঁড়াতে পারবে। কোনো ইডিওলজির একটা অন্তত কিছু একটা নিয়ে এসে বাংলাদেশি স্বার্থের পক্ষে দাঁড়াইছে কোনোটা ইস্যুতে, এই নাহিদা থাকছে না। এখন সেকেন্ড পার্ট, এটাই আর একটা মুখ্য অংশ। আসলে পুরো জিনিসটা বুঝতে গেলে এই সেকেন্ড পার্টটাকে গুরুত্ব দিতে হবে। সম্পূর্ণ অন্য জায়গা থেকে শুরু করবো বক্তব্যটা। অনেকে জানেন যে বাজারে ফেসবুকে ছড়ায় আছে তারেক নাকি বাংলাদেশে এবার ক্ষমতায় আসার আগে ইন্ডিয়ার সাথে কোনো একটা চুক্তি করেছে। কেউ বলেছে দাসখত। এগুলো ক্যাম্পেইনমূলক শব্দ লিখতে মানুষ খুব পছন্দ করে, কিন্তু এটাকে দাসখত বলে প্রমাণ করা গেল কিনা, যথেষ্ট যুক্তি বুদ্ধি পয়েন্ট তুলে ধরা গেছে কিনা, এটা নিয়ে কারো কোনো আগ্রহ নেই। গালির শব্দটা কি, ওইটা ইম্পর্টেন্ট। তারেক ইন্ডিয়াকে দাসখত দিয়ে আসছে, খুব পপুলার শব্দ। এগুলো শুনলে ক্যাম্পেইনটা ভালো হলো, কিন্তু কি করছিল যেটাকে দাসখত বলছেন আপনি, ওটা বলতে পারবেন না। এগুলো বাংলাদেশ অদ্ভুত, এটা বাংলাদেশ। কিছুটা আপনি ইঙ্গিতে বলবেন এটা হলো ওটা হিন্দু, তো ওই জন্য হিন্দু খারাপ, মুসলমান ভালো, এই ফর্মার ভিতরে ফেলে দিবেন, আপনি পার হয়ে যাবে। আপনার কোনো জ্ঞানগমি কিছু লাগবে না, ইনফরমেশন কিছু লাগবে না, আমরা এটা দিয়েই চলতেছি। এটা আমাদের প্রবলেম আবার দুইটা। কমিউনিস্টদের কাছে যেমন তারা তো এটার পক্ষে, ইসলামিকদের কাছে যেমন ওগুলো সব কথা তো কোরআন শরীফে লেখা আছে, আমার তো কিছু করার দরকার নেই। আমার খালি কোরআন শরীফ মুখস্থ রাখলে পিএইচপি কোরআনের আলো বলে কান্নারে মুখস্থ থাকলে তো হয়ে গেল। এটার ভিতর দিয়ে বাংলাদেশ চলতেছে, কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশ চলতেছে অন্যভাবে। সেটা আপনাদেরকে এখন আলোকিত করব। সেটা কেউই এখনো পর্যন্ত খেয়াল করেন নাই, কোনো পলিটিশিয়ান না, কোনো সাংবাদিক না, কোনো উৎসাহী রাজনীতিবিদ না, কেউ এটা খেয়াল করে না। আর আমি এখন যেটা বলবো বিদায় দেখবেন, তখন আয় হায় এটা কখনো খেয়াল করি নাই, তাই বলবেন আপনার। এখন আপনাকে বলি, আসলে এটা সবাই জানেন যে আসলে এই যে কথাটা যে তারেক দাসখত দিয়ে আসছে, অ্যাকচুয়ালি তারেক একটা ওয়ার্নিং টাইপের, মানে ওয়ার্নিং বলতে পারেন, আবার বলতে পারে তারেক একটা কন্ডিশন দিয়েছিল। কি কি জিনিস, তোমার নৌগো এরিয়া, নৌগো এরিয়া মানে যেদিকে তুমি যাইতে পারবা না, এটা হলো সীমানা। একটা সীমানা টেনে দিচ্ছি আমরা, এই সীমানার মধ্যে থাকলে আমরা তোমাকে ডিস্টার্ব করবো না, ক্ষমতা রাখবো কিনা ওইটা না, দুইটার মধ্যে ফারাক আছে। কিন্তু এটাকে অনেকে বলতেছে তারেক আপোষ করে আসছে। আপোষ করে আসছে কেন, ওটা ফালায় রাখেন। আপোষ যে বলতেছে ওটা কি নিয়ে হয়েছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ওটাতে আপনাদেরকে ঢুকতে হবে। ইন্ডিয়ানরা কি বলছে আসলে তারেককে, ইন্ডিয়ানরা যেটা বলেছে নোগো এরিয়া তোমার কি কি, কোন কোন ব্যাপারে তুমি যদি ঢুকো তাহলে আমরা তোমার বিরুদ্ধে, তোমাকে আনসিট করার জন্য, তোমার ক্ষমতা চ্যুত করার জন্য, তোমাকে ফালাই দেওয়ার জন্য তাবৎ তৎপরতা আমরা করবো। তারেক ধরে নিয়েছিল এগুলো যদি সীমাটা মানি তাহলে আমার বিরুদ্ধে ইন্ডিয়ানরা খারাপ কিছু করবে না, আমাকে ফালানোর চেষ্টা করবে না।
কিন্তু বোকা অসহায় তারেক, ও জানেন না যে অলরেডি কলকাতার শুভেন্দুকে বসানোটা এটা আপনাকে ফালানোর একটা অংশ, এটাই হাসিনাকে পুশ করার একটা অংশ। এই জন্য হাসিনার শুভেন্দু একসাথে কেন নাম উচ্চারিত হচ্ছে এখান থেকে, কিন্তু আসল কথাটা এখনো বলিনি। আসলে তাহলে ইন্ডিয়ানরা যে নো গো জায়গাটা দিচ্ছিল, কি কি সীমা পার হইতে পারে, এইটারও আবার একটা পাবলিক ভার্সন আছে যেটা শুনলে এমন কোনো আচ্ছা ঠিক আছে, সেটা কি, হ্যাঁ, 7 ভাই টাইপের যে রাজ্যগুলো আছে সেখানে কোনো, যেটা ওরা বলে যে বিচ্ছিন্নতাবাদী কোনো আন্দোলন হচ্ছে তাকে সাপোর্ট করা যাবে না। তো আমাকে শুনো, না 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 এটা করে খুব ভুল হয়েছে, আসামকে ওয়েল করতে যাবো, ঠিক হয় না। তো অনেকে ভাবলো ব্যাপারটা বোধ হয় এরকম সিম্পল একটা জিনিস না। ওখানে এইটা কথা আছে যে আমাদের নোগো এরিয়া হলো, যেমন তুমি 72 সংবিধান নিয়ে কথা বলতে পারবো না, এটাকে একেবারে নিজের বাপের মতন আগলা রেখে জড়াই ধরে বসে থাকবা। এইটা হলো সে ওয়ান অফ দ্য নোগো এরিয়া। 72 সংবিধান যেন না ভেঙে যায়। তোমাদের 24-এর কিছু একটা হয়েছে, তারা উৎসাহী লোকজন আছে ভেঙে হেলাবে কথা করতেছে, তোমাকে এটা ঠেকাইতে হবে। এখন আমার এই কথার সাথে মিলাবেন যে সালাউদ্দিনটা এক্সপার্ট কৃষি, ওটার সাথে এটা সম্ভব। সালাউদ্দিন কেন কনস্টিটিউশন এক্সপার্ট হয়ে গেল? এবার দেখেন একটা মিলাই দিলাম আপনাকে আমি, যে 72 কনস্টিটিউশন নিয়ে কথা বলা যাবে না। 2, 72 কনস্টিটিউশন দিয়ে যেগুলা দিয়ে বাংলাদেশের উপর আমাদের প্রভাব বিস্তার করি আমরা, এগুলা ধ্বংস হয়ে যায়, খর্ব হয়ে যায়, তা করতে পারবো না। এই তারই একটা অংশ হচ্ছে রবীন্দ্রনাথ। এই জন্য সে বলতেছে রবীন্দ্রনাথ নিয়ে তুমি পালন করবা কেমনে, এই ফর্মুলা ওরা দিয়ে দিচ্ছে। এই ফর্মুলা পালন করতে গিয়ে এইবার কেন সংসদের হুইপ, পার্টি জেনারেল সেক্রেটারি, অন্য মন্ত্রী সবাই মিলে রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্র 25শে বৈশাখ পালন করা শুরু করছে। কিন্তু বাংলাদেশের হিস্ট্রিতে কখনো হয় না। হাসিনা আমলেও হাসিনা কখনো করেনি। সেন্ট্রালি হয়তো হাসিনা নিজে একটা অনুষ্ঠান করছে বা একটা কালচারাল অনুষ্ঠান করছে, উদিচিরা ওখানে সে গেছে চিফ গেস্ট হিসেবে, বড় জোর এতটুকু। কিন্তু আমাদেরকে রবীন্দ্রনাথের কৃষি ভাবনা বাস্তবায়ন করতে হবে। আগামী পাঁচতলা নেই, কিচ্ছু নেই। আপনি রবীন্দ্রনাথের কৃষি ভাবনা বাস্তবায়ন করবেন কি করে? কৃষি মালিকানা সিস্টেম থাকবে, জমিদারি থাকবে, এটা বলতে চাচ্ছেন? আমরা কি করে ঋণ দেবো, ওটা ব্যবস্থা করবেন? আচ্ছা, রবীন্দ্রনাথ আমলের ঋণ দেওয়ার ব্যবস্থা একালে রবীন্দ্রনাথ ব্যবস্থা কি এক? আপনি কেমনে বলেন রবীন্দ্রনাথের কৃষি ভাবনা? হ্যাঁ, প্রতিশ্বরে উনি একটা কথা বলেছেন। আরে বাবা, প্রতিশ্বরে তো উনি একটা জমিদার ছিলেন। কৃষির মধ্যে কি ডাকতেছে, ঢেলে দিতেছেন, এটা কার সঙ্গে কার মাখাই দিতেছেন আপনি। ওখানে গিয়ে রাষ্ট্রীয় অনুষ্ঠান করছে সে রবীন্দ্র জয়ন্তী পালনে, কথা বুঝছেন? হুইপ বলতেছে 24শে আগস্ট আন্দোলন তো আমরা রবীন্দ্রসঙ্গীত গায়ে গায়ে করছি। আনহিস্টোরিক্যাল, এরকম কোনো বাস্তবতা ছিল না এটা। আর ওই সাদ্দাম, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, যারা যারা হকি স্টিক নিয়ে শুধু ছেলে তো না, মেয়েদেরকে পর্যন্ত পিড়াইতেছে, ঠ্যাং ভাঙিয়ে দিতেছে, হাঁটু চাকতি উড়াই দিতেছে। পাক্কা 2টা মাস ধরে তারা এই কাজ করছে। এগুলোকে অবশ্যই এখন আবার যারা সাংবাদিক, তাদেরকে এটা মব মনে হয় না, কিন্তু না সেই ঘটনার তখন, না এখন পর্যন্ত। ইউনুসের 1.5 বছর গেছে, আরো 3 মাস হয়ে গেল গভর্নমেন্টে, এখন পর্যন্ত কেউ বলে নাই সাদ্দামদের ওই কাণ্ড কারখানাটা মব ছিল। হাসিনা আমলে মব না, এটা নিয়ে কেউ কথা বলছে না। সম্প্রতি বাংলাদেশের আওয়ামী লীগ সাংবাদিক গুলা মিললে একটা অনুষ্ঠান করছে, বিশাল এক নাম দিয়া, সামথিং রিসোর্স অফ ইনিশিয়েটিভ, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, মানে যে শব্দগুলো বললে পরে চাঁদা পাওয়া যাবে, ডোনারদের টাকা পয়সা পাওয়া যাবে, সেটাতে এখানে আসছে তা বোঝাই যাচ্ছে। এইটা নিয়ে তারা একটা বিরাট 2 দিনের অনুষ্ঠান করছে। এই সবগুলো সোর্স সাংবাদিক, ওটার নেতা এবং হাসিনা আমলে যারা এই ফরফরা এগুলা থেকে পয়সা খাইছে, সেগুলা যারা কেউ এখনো পর্যন্ত হাসিনার বিরুদ্ধে কোনো অপরাধ দেখে না, হাসিনার কোনো দোষ বুঝতে পারে না এখনো। আর সবচেয়ে বড় কথা যেটা এরাই বলতেছে মব সন্ত্রাস, মব সন্ত্রাস। সাদ্দামদের এই কাণ্ড কারখানা 2 মাস ধরে এসে সমানে পিটাইছে হোল ঢাকা ইউনিভার্সিটি, কেন সমস্ত ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের কোনো ধরনের মুভমেন্ট হলে তারাই পিটানটা দিছে ফিজিক্যালি, প্রকাশ্যে। এটা নিয়ে কোনো মব বলেনি। সবচেয়ে বড় মব
বলা নেতাটা হলো কামরুল হোসেনের মেয়ে সারা হোসেন, বিখ্যাত ব্যারিস্টার। সব বাংলাদেশে মব হইতেছে, তো সাদ্দাম হোসেনদের মব ওটাকে মব দেখতে চায় না। আমাদের বাঙালি জাতীয়বাদ রক্ষার পক্ষে কাজ করেছেন, সেগুলো তো ভুলেই যান আপনি। এগুলো একটা আওয়ামী লীগ করলে তো এটা মব হবে না, হচ্ছে বাংলা কথা। কেউ কেউ এখন আঙুল তো দেখাচ্ছে, এই যে হাসনাত আবদুল্লাহ, সেই তো মব করে 32 নম্বর ভেঙে দিয়েছে। এরাই তো মব করে প্রথম আলো ডেইলি স্টারে আগুন লাগাই দিচ্ছে। মবের ডেফিনিশন এখন পর্যন্ত তারা ঠিক করতে পারলো না। যেটাই আওয়ামী লীগের বিরুদ্ধে সেটাই মব, যেটা আওয়ামী লীগ করবে ওটা না, এটা বালা। এনিওয়ে, তাহলে সার কথা দাঁড়াচ্ছে হলে এই যে ইন্ডিয়া যেগুলো যেগুলো করতে না করে দিয়েছে, ওই হিসাবে এবারের 25শে বৈশাখটা এভাবে কাটতেছে। এবার রিলেশনটা বোঝার চেষ্টা করেন। এটাই হলো তারেকের দাসখত দেওয়া। এখন এটাকে দাসখত শব্দটা খালি ব্যবহার করবেন, কি জন্য দাসখত বলতেছে আমি বুঝেন না জিনিসটা। এখন মিলান, একটু মিলবে যে এই উত্তরটা দেন, এবারের 25শে বৈশাখ কেন এরকম ভাবে রাষ্ট্রীয়ভাবে পালন হয়, এটার উত্তর এখন ওখানে দিবেন। সো ইন্ডিয়ানরা এইটাই বলেছে যে আমার হেজিমনি আছে বাংলাদেশের উপরে যেসব কারণে, ইনস্টিটিউশন বা যেসব ঘটনা বা যেসব দিবস পালনের জন্য, এগুলোর বিরুদ্ধে কোনো যেন আঁচ না আসে, এটা রক্ষার দায়িত্ব তুমি তারেকের। এটার বিরুদ্ধে যদি কিছু হয় তাহলে কিন্তু আমরা তোমাকে উৎখাতের চেষ্টা করবো। তো তারেক তো খুব খুশিতে পাচ্ছিল, আর একটা সহজ জিনিস, আমি আওয়ামী লীগের মতন রবীন্দ্র প্রেমী হয়ে যাবো, অসুবিধা কি? সম্ভবত নাহিদ ওইটা ফাঁকে পড়ছে, ফলে সবাই রবীন্দ্র প্রেমী হয়ে গেছে, হোল বিএনপি। জিয়া রহমানের বিএনপি খোলার পর থেকে এখন পর্যন্ত বিএনপি কোনোদিন রবীন্দ্র ভক্ত ছিল আমার এটা কোনোদিন আমি আমি কোনোদিন দেখি নাই। মনে রাখবেন, আমি কিন্তু সেই লোক যে জিয়া রহমানের প্রেসিডেন্ট থাকা অবস্থায় জিয়া রহমানের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করেছি, আমি হলাম সেই লোক। সম্ভবত 31শে জানুয়ারি একটা বিশেষ দিন ছিল, সম্ভবত সেটা ছিল সে সময় দুটা জেলখানা বিদ্রোহ হয়েছিল, একটা রাজশাহীর একটা খুলনা। ওই প্রতিটা জেল বিদ্রোহের পরে আমরা হরতাল দিয়েছিলাম, এটাই প্রথম জিয়া রহমানের আমলে, মানে শেখ মুজিব মারা যাওয়ার পরে এই প্রথম হরতাল ছিল। একটা ছিল ডিসেম্বরের দিকে হবে যতটুকু মনে পড়ে, আর একটা ছিল 31শে জানুয়ারি। কোনটা আগে কোনটা পরে আমি এখন ভুলে গেছি, খুঁজে দেখতে হবে। সেই মুভমেন্টের নেতা কিন্তু আমি, এবং তখন আমি প্রথম রাস্তায় বেরিয়েছি, স্লোগান তোলা শিখছি তখন। 79 সাল থেকে আমি ঢাকা মেডিকেলে থেকে বলা হচ্ছে, যেহেতু আমার ক্লাস শুরু হবে 80 সালের 7 এপ্রিল থেকে ক্লাস শুরু হয়েছে, কারণ আমার তো হোস্টেলের সিট টিট পাওয়ার তো কোনো সুযোগই ছিল না। ফলে আমার সিনিয়র ভাইরা ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল, ওই সূত্রে আমি তাদের সাথে থাকতাম, সেই সময়ের কথা বলতেছি। ফলে জিয়া রহমান আমল দেখার লোক আমি, জিয়া রহমানের আমলের রাস্তা আন্দোলন করার লোক আমি। আমি জীবনে কখনো দেখি নাই জিয়া রহমানের বা বিএনপি কখনো এরকম রবীন্দ্র প্রীতি ছিল। তাহলে বিএনপি রবীন্দ্র প্রীতিটা কোথেকে আসতেছে? কারো খুশ নাই, কিন্তু কে একবার তাকায় দেখতেছেন এটা কেন হলো। তাহলে এটার চেয়ে ভালো ইন্ডিয়ান দালালি তারেকের আর কিছুতে আছে? খারাপ কথাটা বললাম, এখন ব্যাখ্যা করেন যে কেন তারেককে এই দালালিটা করতে যেতে হচ্ছে। আরেক দিক থেকে দেখলে মনে হবে এইটাই তারেকের হাসিনা হয়ে ওঠা। হ্যাঁ, সহজভাবে দেখলে তাই, কিন্তু আসলে সেটাই হলো কেন? এই যে পিছনের কাহিনীটা, যে ইন্ডিয়ানরা ওকে নো গো এরিয়া বলে ভাগ করে দিয়েছে, কোন কোন জিনিস তারেক করতে পারবে না। ওকে, তারেক বেচারা আসলে কেন? এই যে তারেক ইন্ডিয়ান মন জুগানোর জন্য এত কিছু করছে, এত রবীন্দ্র ভক্ত পর্যন্ত হয়েছে, মিলে না, তারপরেও বলতে হয়েছে সে রবীন্দ্রনাথের কৃষি ভাবনা বাস্তবায়ন করবে। কথা কোন পাল নেই। তাতে কি তারেকের আসন শক্ত হয়েছে? কি করে? আপনার শুভেন্দুকে ক্ষমতার মানে কি? এই যে হুমকি দিচ্ছে আপনাকে ইয়ে পাঠাবে, ওখানকার পুশিং করবে, ওপেনলি বলতেছে, হয় নিয়ে যান, নাহলে পুশিং করে দেবে, বর্ডার এলাকায় এগুলো হবে, তার কাটা দিয়ে সব ঘেরে দেবো। আজকে নিউজ আছে দেখবেন, 45 দিনের মধ্যে আমাকে তার কাটা দেওয়ার জমি দিবে সরকার, কেন্দ্র সরকার। হাওড়াইতেছে সেগুলো কি আসলে? সো আমি আপনাকে ডিস্টার্ব করবো এই যে মাঠে নেমে বলবো, আপনি যতই আমরা রবীন্দ্রসঙ্গীত পালন করেন না কেন, কোনো লাভ নাই। এখন কি তারেক বুঝবে যে কাদের সাথে কি ডিল করলাম?
এটা কি আমার ক্ষমতাটাকে রক্ষা করবে, নাকি আমার আনসিট করার প্রোগ্রাম শুরু করে দিচ্ছে অলরেডি তারা? কেন শুভেন্দুর সাথে হাসিনা এত খাতির, একসাথে উচ্চারিত নাম হচ্ছে কেন? শুভেন্দুর কি ঠেকা পড়ছে যে হাসিনার সাথে নিয়ে, হাসিনার দায়, হাসিনাকে তারা ক্ষমতায় বসাবে বাংলাদেশে? হাসিনাই অরিজিনাল প্রধানমন্ত্রী এখনো আছে, তাই বলতেছে সে, যেটা হাসিনা নিজেও দাবি করে না। হাসিনা বলে সে সাবেক প্রধানমন্ত্রী। হাসিনার পরে একটা 1.5 বছরে ইউনূস সরকার গেছে, ওটাকেও মানতে রাজি না শুভেন্দু। এটা দেখেও তারেক হুঁশ হচ্ছে না যে ইন্ডিয়া যে কমিটমেন্ট তাকে দিছিল সেটা কি হয়েছে না। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন রবীন্দ্র সঙ্গীত বা রবীন্দ্র বার্ষিকীটা এবার এরকম দশায় হলো। এখন নাহিদ এটার কি ব্যাখ্যা দিবে? এটাও কি আলেকজান্ডার আমাদের জর্জ সোরেসের ছেলে আওরঙ্গজেব, আলেকজান্ডার সোরেস, তারা কি এই বুদ্ধি দিচ্ছে আপনাকে? তাহলে ইউনূস সাহেব কি এখন ইন্ডিয়ার লাইনে এরকম? আপনি রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলেন কেন? দেখেন দুটো কিন্তু, আমি বিএনপিটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম এতক্ষণ, কিন্তু এই ফাঁকে নাহিদের টাইম ব্যাখ্যা করতে পারছি না। তার মানে ওর বেসিক্যালি কোনো রাজনীতি নাই, ও তো বাংলাদেশের ফরমেশন বোঝে না, বাংলাদেশের গঠন হয়েছে কেমন করে, ইম্পর্টেন্ট মাইলস্টোন গুলা কি, যেগুলো যেগুলো তাকে পারে স্ট্রাগল করে নিজে উঠে দাঁড়াতে হয়েছে, কিছু জানে না, রাজনীতির রও জানে না ছেলেটা। তাহলে এখন রবীন্দ্র ভক্ত হলো কেন? ও নিজেকে বলতে পারবো জীবনে এর আগে কখনো রবীন্দ্রনাথ লোকটা কে, তার কোনো রচনা, যার কোনো বৈশিষ্ট্য সম্পর্কে জানতো? আমি নিশ্চিত সে জানতো না। তাহলে হঠাৎ করে সে রবীন্দ্র ভক্ত হয়ে যাচ্ছে কি করে? সে তো বাংলাদেশের রাজনীতি বুঝে না, অর্থনীতি বুঝে না, কালচারাল হিস্ট্রি কিছু বুঝে না তো। না পাকিস্তান আন্দোলনের প্রসঙ্গে আমি বলি নাই তাকে পজিশন নিতে হবে, তার পজিশনটা কি আসলে? অলরেডি তো রবীন্দ্র ভক্ত হওয়ার ভিতর দিয়ে সে পাকিস্তান আন্দোলনকে নাকচ করেছে আসলে। তাহলে আপনি কিসের 24-এর নেতা? আপনি তো ইন্ডিয়ানদের যে শর্তগুলা যেগুলোকে তারেকের উপরে দিচ্ছে, আপনি তো সেগুলা না জেনে এগুলো মানা শুরু করে দিচ্ছেন কেন? এই জন্য বলতেছে, এটা কি আলেকজান্ডার সোরেসের কারণে? ওরা বুদ্ধি দিচ্ছে যে এই কালারে বাঁচতে পারবা না, ইন্ডিয়ার লগে তাল দিয়ে চলো, ইউনূস সাহেব ইন্ডিয়ার লগে তাল দিতে আছে, তুমিও চলো। এই জন্য এগুলো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তারা একটু চিন্তা করে দেখবেন। যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি বা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যে তারেক এত ইন্ডিয়া প্রেমী হয়েও ইন্ডিয়াদের কথায় উঠা বসায়, এটা কি দাসখত আপনারা বলতে পারেন, ইজ আপ টু ইউ। কিন্তু দাসখত বলে না, যাই করেন, কোশ্চেনটা হচ্ছে যে ইন্ডিয়া কথা শুনে কমিটমেন্ট রক্ষা করে তারেক বাঁচতে পারতেছে না, এটার দিকে তাকায় না। সো জিনিসটা আসলে রবীন্দ্রনাথ না, জিনিসটা হচ্ছে ইন্ডিয়ান হেজিমনিটাকে ধরে রাখতে হবে, এটা হচ্ছে ইন্ডিয়ান মূল জিনিস, মূল স্বার্থ। এটারই বাইরের নামটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী পালন, এটারই বাইরের দিকটা হচ্ছে নাহিদের রবীন্দ্র ভক্ত হয়ে যাওয়া, এটা নতুন ভক্ত পাওয়া যাচ্ছে। আমরা এখানে কমিউনিস্টদের অত্যাচারটা সহ্য করতে পারি, মানে শেষ করতে পারি নাই নাহিদের সাহায্যে। তাহলে কি বলবো, আপনারা খালি নতুন এটা বললেই আপনাদেরকে জায়গা ছেড়ে দিবে বিএনপি। আর আপনারা কোন দিক থেকে বিএনপি হারাইতে পারবেন? ইলেকশনে একটা ফেয়ার ইলেকশনের সিস্টেম আপনারা বানাতে পারলেন? আপনাদের ইউনূসের হাত ধরে ভোট ভাগাভাগি, সিট ভাগাভাগি ইলেকশন করছেন, 16 বছর আছেন, ইলেকশন করতে দেয় নাই বলছেন, আপনারাও কি করলেন? তাহলে যারা সিট ভাগাভাগির আচরণ করে তারা হাসিনার চেয়ে কম খারাপ কোন জায়গায়? তারা তো হাসিনার চেয়েও নিকৃষ্ট। হাসিনা তো তবু বলছে যে আমি ভাই ইলেকশন দিব না, আমার জবরদস্তি ক্ষমতা দরকার। তা আপনি পাবলিকের লোক সাজ্জা হাসিনার চেয়েও খারাপ আচরণ করতে, এটা কি রবীন্দ্র ভক্ত হইতেছে? ব্যাখ্যা করতে পারবেন না এটা। এত কথা শোনার পরে আপনাদের মনে হতে পারে ও তাহলে জামাত বোধহয় ভালো, আমি তো বিএনপিকে দোষ দেখা দিলাম, নাহিদদেরকে দেখাই দিলাম, তাহলে জামাত থেকে ভালো? বেচারা এ আর এক বেচারা। এই যে কেন আমি বারে বলি যে ইসলামের রাজনীতি মানে কোরআন শরীফ মুখস্থ করা না, কোরআন শরীফ মুখস্থ থাকলে ইসলামের রাজনীতি করা যাবে, এইটার চেয়ে বোকার বক্তব্য আর একটা হয় না। ওটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, একেবারেই সম্পর্ক নেই। কেন?
কারণ আপনাদের কাছে আবার কোরআন শরীফটা হলো মুখস্থ করার জিনিস, এই আর এক প্রবলেম। বাইরে ওখানে মুসলমানদের কি হওয়া উচিত সেটা লেখা আছে। থিওলজি এভাবেই আসে। কেন? এটা 2-1 বছরের জন্য আসে না, খেয়াল করে দেখেন। অলরেডি 1400-1500 বছর চলে গেছে। তাহলে এমন একটা কথা বলতে হবে যেটা 1400-1500 বছর ধরে, 2000 বছর ধরে গেলেও ওর আবেদনটা বদলায় না, এমন ভাষায় বলতে হবে। এই জন্য ওখানকার ল্যাঙ্গুয়েজটা হলো ভালো মুসলমান হওয়ার অর্থ কি করতে হবে, কি হলে ভালো মুসলমান হয়, ওই ফর্মে, আদর্শ ফর্মে বলবে। আদর্শ, আইডিয়াল, সবসময় মূল যে ধর্মগ্রন্থটা বা কালাম, আয়াত, যাই বলেন না কেন, এই জিনিসগুলো আসবে অলওয়েজ আদর্শ ফর্মে। ভালো মুসলমান হতে হয় কি করে, এই যে দেখেন, এটা আদর্শ ফর্মে বলবে। তার মানে কি হতে হবে, তোর যে টার্গেট, এটা বলবে। টার্গেট মানে কি এই দুনিয়ার সব মুসলমানরা এটা হয়ে গেছে না, কি হলে পরে ভালো মুসলমান হওয়া যাবে সেটা বলতেছে। তুমি হয়ে দেখাও এটা, তুমি ওটা জানো, মুখস্থ করে আলাইছো, এর মানে কি তুমি করে ফেলাইছো এটা? এই তাহলে আদর্শটা না, আদর্শটা কত পার্সেন্ট বাস্তবে করতে পারছো, খাড়া করতে পারছো, ওইটা দেখাইতে হবে। এইটা দেখাতে পারলে ভালো মুসলমান হওয়া যায়, ওটা না। দেন বুঝটা কেমন উল্টা হয়ে গেছে। আপনি ভাবছেন কোরআন শরীফে যেটা লেখা আছে ওটা তো মুখস্থ আছে, বলে আমি তো ভালো মুসলমান। ওটা বাস্তবায়ন করতে বলছে আল্লাহ, বাস্তবে করে দেখাইতে হবে। সদা সত্য কথা বলবো, ওটা আদর্শ বলা থাকবে তো। কিন্তু সদা সত্য কথা বলা, বাস্তবে করে দেখাতে কত পার্সেন্ট করে দেখাইতো তুমি? না, ধরেই নেওয়া আছে তুমি 100% পারবা না, কিন্তু কত পার্সেন্ট, কত ম্যাক্সিমাম পার্সেন্টেজে তুমি পারছো। এই হলো ধর্মের মর্ম, আদর্শটা না। কত ভালো আদর্শ তোমার ধর্মটা আছে, তাই জন্য তুমি শ্রেষ্ঠ না, এগুলা এই কিতাবগুলোর উদ্দেশ্য এটা, থিওলজির কিতাবগুলো ওই জন্য আসে। তো ওখানে খালি আদর্শটা কি, আদর্শ মানটা কি, স্ট্যান্ডার্ডটা কি, ওটা বলছে। ও ধরে নিয়েছে যেটা বাস্তবে করতে গেলে, বাস্তব দুনিয়াটা করে দেখাইতে গেলে পরে মেলা খাটনি আছে, আর সেটা একাও তুমি পারবো না, ওরকম একটা সমাজ বানাইতে হবে তোমার। তাহলে এখন আসেন যে এটা হলো প্রথম সমস্যা। আপনি ভাবতেছেন কোরআন মুখস্থ করে আপনি এবার ইসলামী রাজনৈতিক দল খুলে ফেললে হলো। ঠিক এই প্রবলেমটা তৈরি করতেছে। এতক্ষণ তো বললাম কমিউনিস্টদের কথা, এই ইসলামিস্ট একই কাণ্ড করছে। ফলে জামাতকে ব্যাখ্যা করেন এখান দিয়ে। উদাহরণ, শুভেন্দু আইসি তো শুরু করে দিচ্ছে মুসলমান পেটানো, মাংসের দোকান লুটপাট করা, মুসলমানের দোকান হলেও বুলডোজ করো, এগুলো শুরু করে দিচ্ছে। তে নিয়ে আমাদের জামাতের আমির, এমনিতে দেখেন আমির শব্দ খায় না, কাটে না। ভাই আমির থাকলে আবার সংসদের বিরোধী দলের নেতা কি আপনি? দলের মধ্যে আমির হয় কেমনে? আমিরাত কায়েম করবেন, রাজতন্ত্র? তো রাজতন্ত্র হলে আপনি নেতা কিসের? যে আমির সে নেতা না, সে তো শাসক। শাসক নেতা হইতে পারা গেছে, নেতা মানে জনগণের প্রতিনিধি। তা আপনার নাম আমির হয় কেন? এবার বুঝছেন? দলের সভাপতির নাম আমির রাখলে যে কি বিপদ হয় ওটাও তো এখনো বুঝেন নাই আপনি। এবার বুঝছেন ইসলামী রাজনীতি, দলের মধ্যে ইসলাম লেখা রাখলে আপনি ইসলামী রাজনীতি হবে না এটা। ওকে, এখন আসল জায়গায় আসেন। তাহলে আপনি কি করলেন, এখন কোনো ব্যাখ্যা দিতেছেন, আপনি ভিডিওটা সাথে জুড়ে দিব, দেখেন ভিডিওতে কি লেখা আছে। উনি শুভেন্দুর নাম করে বলতেছেন ওরা তো এটা করেছে, ন ন এটা হলো মজলুম, আমরা তো মজলুমের পক্ষে। শুনে মনে হলো বাবা বাবা, সে তো ভালো ফিট করছে ইসলামকে। মজলুম শব্দ উচ্চারণ, মজলুম দিয়ে ব্যাখ্যা করতেছে। সো আমরা সবসময় মজলুমের পক্ষে। এটা নতুন কোনো ব্যাখ্যা হলো না, পরের শব্দটা ইম্পর্টেন্ট না। তারা তো মুসলমানের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করতেছে না, বৈষম্য বলে অন্য কিছু একটা বলছে। তাদের কনস্টিটিউশন তো সেকুলার, সেকুলার কনস্টিটিউশন অনুযায়ী তাদের এটা করার কথা। তাই সেকুলার ভালো জিনিস, কি বলেন? তাহলে বাংলাদেশের কনস্টিটিউশন সেকুলার হলে আপনি আপত্তি করেন কেন?
হলেছে কেন দেখছে? সেকুলার বলতেই বা কি বুঝছে? বলার সময় ও সেকুলার, ফলে ওটা মুসলমানদের অত্যাচার করতে পারে না, এটা মানে করতেছে। তার মানে সেকুলারটা ভালো জিনিস। তাহলে বাংলাদেশে সেকুলারিজম থাকলে পরে কনস্টিটিউশনে আপত্তি করেন কেন? আর কতক্ষণ তাল হলো না তো আসলে। আপনি কলকাতাতে মুসলমানদের বাঁচাইতে চাচ্ছেন, সেকুলার কথা উড়ায়। কনস্টিটিউশন সেকুলার আছে, খুব ভালো জিনিস এটা। তো এটা যদি ভালো জিনিস হয়, তাহলে বাংলাদেশ সেকুলার করতে গেলে আপত্তি করেন কেন? এবার বুঝছেন? আপনার ইসলামী আদর্শ দিয়ে রাজনীতিটা হবে না তো আসলে। বাস্তবে করে দেখানোর জিনিস, ওটা বাস্তবভাবে বুঝতে হবে এটা। এই জন্য কথা তাল হইতেছে না। চিন্তা করে দেখেন নাই তো যে কোরআন শরীফে যে কথাটা লেখা আছে ওটার বাস্তবে প্রয়োগ করে দেখান তো দেখি। দিয়ে প্রবলেম কি, ওটার সুবিধা কি, কোনটা সহজে করা যায়, কোনটা সহজে করা যাইতেছে না, প্রবলেমগুলা কি, কে কে বাধা দিচ্ছে, ওই বাধা দূর করবেন কি করে, এগুলা বলেন। পুরা কোরআন শরীফ আপনার মুখস্থ কিনে এতে কিচ্ছু আসবে যাবে না। বাস্তবের এই প্রবলেমগুলা, বাস্তবায়নের প্রবলেমগুলা যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার রাজনৈতিক দল না। এটা হচ্ছে বাংলা কথা। আপনি তো এখন পর্যন্ত শুভেন্দুকে ব্যাখ্যা করতে পারছেন না, শুভেন্দুর রাজনীতিটা কেন ভুল, কেন অপরাধ, এটা বলতে পারছেন না তো আপনি। আপনি সেকুলার আপন ভেবে বসে আছেন, আবার চাপা মারতেছেন মজলুম বললা। তাহলে আপনি যে মজলুম শব্দটা ইউজ করছেন চাপা মারার জন্য, এটা ধরা পড়তেছে এখানে। মজলুম খুবই সিরিয়াস ধারণা। আপনি কোথায় মজলুম হিসেবে এটাকে দেখাবেন, এটা তো আপনি কখনো চিন্তাই করেননি। ওই সবকিছু ধরে নিচ্ছে কোরআনের ভিতরে সব আছে, আপনার তো নিজে কিছু করতে হবে না, কার কোরআনের মুখস্থ করে নিয়েছেন। তাহলে ইসলাম রাজির অবস্থা দেখেন। ও শুভেন্দুকে সমালোচনা করতে গিয়া ইন্ডিয়া সেকুলার থাকাটাকে গুরুত্বপূর্ণ এবং পজিটিভ হিসেবে দেখতেছে। ওর খুশ নাই, শরীরে কাপড় নাই যে ইন্ডিয়া সেকুলার যদি মুসলমানদের রক্ষা করার জন্য বানানো হয়ে থাকে, তাহলে কলকাতা ইন্ডিয়াতে মুসলমানদের এই দুর্দশা কেন? এই সেকুলার সকল সেকুলার কনস্টিটিউশনের ভিতরে মোদি উঠে আসে কেমনে? আর সেকুলার বলা এক জিনিস, সেকুলার কথাটাই আসলে ভুয়া। তো আপনি ওইটাও আজ পর্যন্ত শিখেন নাই। আপনার ভিতরে ভিতরে রয়ে গেছে ইন্ডিয়াতে সেকুলার থাকলে মুসলমানরা রক্ষা পাবে। ইউ আর স্টুপিড। আউলায় ফেলাইছেন আপনি। তাহলে ইন্ডিয়াতে সেকুলার যদি বলা হয় মুসলমানদের রক্ষা করতে পারে, তাহলে বাংলাদেশে সেকুলার করবেন না কেন? উত্তর নেই আপনার কাছে। আপনি তো এই প্রবলেমটা কখনো চিন্তাই করে দেখেন নাই যে এইভাবে চিন্তা করলে আপনি নিজেদের বিপদে পড়তেছেন, আপনার কথা কোনো তাল হইতেছে না, খবর নেই আপনি। তাহলে আমরা কি বিপদে পড়ছি দেখেন। একদিকে আছে কমিউনিস্টরা, একদিকে আছে ইসলামিস্টরা। কোন সঠিক রাস্তা বের করার কথা কি করে বলতে হবে, শুভেন্দুদের কি করে রোধ করতে হবে, তার বিরুদ্ধে বয়ান কি দিবেন, কোনো হুঁশ নাই। না তারেকের আছে দেখেন, ইন্ডিয়ানরা ওকে ঠিক করে দিচ্ছে কি কি কথা বলতে পারবে, বলতে পারবে না। ওকে বলা হচ্ছে যে তুমি ভারতের সংবিধানের ধরে রাখার ব্যবস্থা করবা। ও ভাবছে এটা করলে আমি ক্ষমতা খেতে হবে, আমাকে কেউ ইন্ডিয়ানরা উৎখাত করতে আসবে। আমি তো চোখে আঙুলে দেখা দিচ্ছি কি করে উৎখাত করার জন্য ইন্ডিয়ান ব্যবস্থা নিচ্ছে। আশা করি আপনাদের নিজেদের চিন্তার খোরাক হবে, এটা দিয়ে আপনারা নিজেদের আগ্রহী হবেন। থ্যাংক ইউ।